আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারিয়া শারমিন, আমি সিনথিয়া রহমান। সরকার গঠনের 1 মাসের কম সময়ে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। ফ্যামিলি কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নারীকে শক্তিশালী করতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে বিন্দু পরিমাণ পিছু হটব না বলেও জানান প্রধানমন্ত্রী। সরকার তার কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকলে অনিয়ম দুর্নীতি দূর হবে বলেও জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। যে মাহেন্দ্র খনের অপেক্ষায় পুরো জাতি, তার অবসান ঘটাতে বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে নির্ধারিত সময়ের কিছু পর আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের আগে মঞ্চে না উঠে জনতার কাতারে নেমে এলেন সরকার প্রধান, হাত মেলালেন উপস্থিত জনসাধারণের সঙ্গে। সরকার গঠনের 1 মাস পার না হতেই নিজের দেয়া কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি অনুযায়ী কড়াইল ভাসানটেক 7তলা বস্তিবাসীর হাতে তুলে দিলেন ফ্যামিলি কার্ড। এ সময় 17টি পরিবারের নারী প্রধানের হাতে কার্ডের রেপ্লিকা তুলে দেন তিনি। ল্যাপটপের প্রেস বাটনে চাপ দিতেই সুবিধাভোগীদের ব্যাংক কিংবা ডিজিটাল ব্যাংকে চলে যায় প্রথম মাসের বরাদ্দ। পরে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নেবে সরকার। বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব, এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই। তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসে কৃষকদের কাছে পৌঁছে দেয়া হবে কৃষি কার্ড। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুদসহ কৃষি ঋণ যে মওকুফ করা হয়েছে সে কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি। আগামী মাসের ভেতরে আমরা বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাইলট প্রকল্প হিসেবে 37,567 জন পরিবার প্রধানের হাতে তুলে দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে দেশের সকল পরিবারকে। কার্ড হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কার্ডপ্রাপ্তরা। তারা বলছেন, ফ্যামিলি কার্ডের অর্থ পেয়ে সচল থাকবে তাদের পরিবারের অর্থনৈতিক চাকা। কড়াইল থেকে শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। ফ্যামিলি কার্ড নারীদের একটি ক্ষমতা, যার মাধ্যমে তারা মাথা উঁচু করে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পর্যায়ক্রমে নারী প্রধান প্রতিটি পরিবারই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। দুপুরে ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে চট্টগ্রামে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যামিলি কার্ড প্রকল্প দারিদ্র্য বিমোচন ও নারী ক্ষমতায়নে মাইল ফলক হয়ে থাকবে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন করল তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে প্রথম দিনে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডের প্রায় 37,567 জন ফ্যামিলি কার্ডের আওতায় এসেছেন। দুপুরে ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, নারীদের ক্ষমতায়ন করার লক্ষ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছেন তারেক রহমান। আপনি এই দেশের একজন নারী হিসেবে, পরিবারের প্রধান হিসেবে আপনার অবস্থানটাকে দৃঢ় করতে পারবেন, একটা শক্তি আসবে আপনার মাঝে। চট্টগ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, তারেক রহমান ঘোষিত কল্যাণকর রাষ্ট্র গঠনের লক্ষ্যে ফ্যামিলি কার্ড প্রথম পদক্ষেপ হিসেবে থাকবে। বহু কাজ করেছি, কিন্তু আজকের মতো যে অনুভূতি, যেটা আমাকে মানসিকভাবে আমার রাজনৈতিক জীবনে, আমার যে কর্মকাণ্ড, তার মধ্যে এটি একটি মাইলস্টোন হিসেবে আমার জীবনে থাকে। সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রমাণ করে নির্বাচনী অঙ্গীকার পূরণে কতটুকু প্রতিজ্ঞাবদ্ধ সরকার। প্রত্যন্ত অঞ্চলগুলিতে
ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জনাব তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণে কতটুকু দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে ভৈরবে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। বলেন, স্বজনপ্রীতি নয়, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেয়া হবে ফ্যামিলি কার্ড। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পরিবার এই কার্ডের ভুক্তভোগী হবেন, এই কার্ডটি পাবেন। খুলনায় কার্ড বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, বিএনপি কথা নয় কাজে বিশ্বাসী, তারই প্রমাণ ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন। প্রথম থেকেই এ পর্যন্ত ফ্যামিলি কার্ড কিভাবে এখানে এসেছে সেটা তারা যেভাবে বলেছেন, আমার ধারণা আমাদের সাংবাদিক ভাইরা সহ সবাই বুঝতে পেরেছেন। এছাড়াও ভোলা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, দিনাজপুর সহ অন্যান্য জেলাতেও ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। সুলাইমান কবির, RTV। এদিকে আজও মিলছে না জ্বালানি তেল, এতে সংকটে পড়েছে চালকরা। গাজীপুরের কালিয়াকৈরে সকাল থেকে বিভিন্ন পাম্পে অকটেনও মিলছে না, বন্ধ আছে বেশিরভাগ পাম্প। সিন্ডিকেটের কারণে তেল পাচ্ছেন না বলে অভিযোগ চালকদের। এদিকে সিলেটে পেট্রোল পাম্পে হামলার প্রতিবাদে মালিক সমিতির ডাকে ধর্মঘট চলছে। 2 দফা দাবিতে দুপুর 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে তারা। এতে দুর্ভোগ চরমে উঠেছে গ্রাহকদের। বাংলাদেশে মজুত আছে তেল, তারপরও এই তেল দিচ্ছে না। হ্যাঁ, এরা অথজা মানুষকে হয়রানি করছে। সরকার ঘোষণা দিচ্ছে তেল মজুত আছে, আমরা তেল পাচ্ছি না, যে গাড়ি নিয়ে বসে আছি। তাহলে সরকারের কথার সাথে এই কথা তো মিললো না। পাম্পে আসলে দেখি পাম্প বন্ধ থাকে, পাম্পের মিটার বন্ধ, পাম্পে তেল দিচ্ছে না। এটা কারণটা কি আসলে বলতে পারি না আমরা। দেশে জ্বালানি সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, সংকট মোকাবেলায় সরকার সম্ভাব্য সব উৎসের খোঁজ করছে। ভারত থেকে প্রতি মাসে যে 15,000 টন জ্বালানি আসার কথা, তার চেয়েও বেশি পেতে সেদেশের সরকারকে অনুরোধ জানানো হয়েছে। জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান প্রতিমন্ত্রী। এদিকে চীনের কাছে জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সমস্যা নিরসনে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে চীন। সাদিয়া কানিজের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধের বাস্তবতায় দেশের জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে দুপুরে নিজ দপ্তরে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। বর্তমানে দেশে জ্বালানি সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, গত কয়েকদিন চাহিদার চেয়ে 2-3 গুণ বেশি জ্বালানি সরবরাহ করা হয়েছে। তবুও পাম্পগুলোতে এই অস্বাভাবিক চাহিদার কোনো যৌক্তিক কারণ নেই। অকটেন এবং পেট্রোলে তো কার্যত কোনো সংকট নেই। আপনারা জানেন, পেট্রোল কার্যত পুরোটাই আমরা বাংলাদেশেই আমরা নিজেরা উৎপাদন করি, আমরা পরিশোধন করি। আমরা মূলত জ্বালানি আমদানি নির্ভর করি আমরা ডিজেলের জন্য, ফার্নেস অয়েলের জন্য। জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। প্রতিমন্ত্রী জানান, সংকট মোকাবেলায় ভারত থেকে পাইপলাইনে প্রতি মাসে যে পরিমাণ জ্বালানি আসে, তার চেয়ে বেশি পেতে ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে দুপুরে সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশকে কিভাবে জ্বালানি সহায়তা দেয়া যায় সে বিষয় নিয়ে আলোচনায় রাষ্ট্রদূত জানিয়েছে, জ্বালানি খাতে বাংলাদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবে চীন। দুই দেশের পারস্পরিক অবকাঠামো সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। যে ঘটনার ফাঁস হওয়া অডিও কল রেকর্ড এখন টক অফ দ্য কান্ট্রি। এমন ঘটনা বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী ট্রাইব্যুনালের বিচার কাজ পুনঃতদন্ত করা হবে। জিএম মাহমুদের রিপোর্ট।
2024-এর 5 আগস্ট আওয়ামী সরকারের পতন হলে পুনর্গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাজুল ইসলামের নেতৃত্বে 17 জন প্রসিকিউটর পরিচালনা করে মামলা। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে বিএনপির সরকার গঠনের পর বেশ কিছু পরিবর্তন আসে ট্রাইব্যুনালে। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণ সহ পদত্যাগ করেন কয়েকজন প্রসিকিউটর। সামনে আসে প্রসিকিউশনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ। অপরাধের যে বিস্তৃতি, সম্প্রতি আলোচনায় সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে সাবেক সংসদ সদস্যকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ। যে ঘটনার অডিও কল রেকর্ড এখন ফাঁস। ফাঁস হওয়া কল রেকর্ড নিয়ে দুঃখ প্রকাশ করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, এমন ঘটনা ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করে। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয়। এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। তবে অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে ঘটনাটি পর্যবেক্ষণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এটা নিশ্চয়ই আমরা যাচাই বাছাই করে দেখব। যদি তার বিন্দুতম কোনো সত্যতা থাকে, আইন অনুযায়ী যতটুকুন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া। গত সোমবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেন সাইমুম রেজা তালুকদার। এরপরই ঘটনাটি জোর আলোচনা পায়। এদিকে এদিন ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে র্যাবের গুমের মামলা সহ আরও বেশ কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। এদিকে ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে বাণিজ্যিক চুক্তি পর্যালোচনায় মেক্সিকোর সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। আগামী সোমবার অনুষ্ঠিতব্য এই বৈঠকে নেতৃত্ব দেবেন মেক্সিকোর অর্থনীতি সচিব মার্সেলো ইব্রাদ ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন কিরার। এতে পণ্যের উৎস বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খল নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাবে। মূলত ট্রাম্পের কঠোর শুল্ক নীতি থেকে অর্থনীতিকে রক্ষা এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে নিয়মিত আলোচনার মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশ। চলতি মাসের 16 তারিখে দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আরও 54 জেলায় একই দিনে খাল খনন করা হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী 4 বছর মেয়াদী প্রকল্পের মাধ্যমে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে বলেও জানান তিনি। স্থানীয় সাধারণ মানুষ, যুবক ও সাধারণ শ্রমিকদের সম্পৃক্ত করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পানি, কৃষি, প্রাণী সম্পদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এই কার্যক্রম চলবে বলেও জানান প্রতিমন্ত্রী। খাল খনন এটা 16 তারিখে উদ্বোধনের পরে আগামী 4 বছর মেয়াদি এটা ইনশাল্লাহ আমরা শেষ করব। আর মাননীয় প্রধানমন্ত্রী যেটির উপর জোর দিয়েছেন সেটি হচ্ছে যে খাল খননে যাতে সাধারণ মানুষ এবং শ্রমিকদেরকে সম্পৃক্ত করা হয়। এক্সকেভেটর বা যন্ত্রাংশের মাধ্যমে খননটা যেন কম হয় এবং 50%-এর উপর, কমপক্ষে 60 থেকে 70% যাতে সাধারণ মানুষ এবং সাধারণ শ্রমিক তারা সম্পৃক্ত হয়ে এই খালটা খনন করতে পারে। গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেল দক্ষিণ এশিয়ার বৃহত্তর পরিবেশ বান্ধব ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার সার উৎপাদন। একই সাথে বৈদেশিক ঋণের মাধ্যমে বিপুল অর্থ ব্যয় নির্মাণ করা এই কারখানার ঋণ পরিশোধেও দেখা দিবে জটিলতা। তবে কবে নাগাদ উৎপাদনে আসতে পারে সে তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ। নরসিংদী থেকে নুরে আলম রনির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। দেশে তীব্র গ্যাস সংকটের কারণে একের পর এক ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। সর্বশেষ সরকারি নির্দেশনার পর 4 মার্চ থেকে দেশের বৃহত্তম পরিবেশ বান্ধব ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার PLC কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশে মোট 5টি সার কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। অধিক ক্ষমতা সম্পন্ন ও পরিবেশ বান্ধব ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানাটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 15,500 কোটি টাকা, যেখান থেকে প্রতি বছর 10 লাখ মেট্রিক টন সারের যোগান দিয়ে আসছে। কারখানাটির সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা বলছেন, বৈদেশিক ঋণের মাধ্যমে নির্মাণ করা কারখানাটির গ্যাস সরবরাহ বন্ধ থাকলে দেশে সারের একটি বড় ঘাটতি সহ ঋণ পরিশোধেও দেখা দিবে জটিলতা। জিপিএফ ফ্যাক্টরিতে গ্যাস সংযোগ না দেওয়া হয় তাহলে এটা জিপিএফ PLCর জন্য একটা আর্থিক বিরাট ক্ষতি হবে। অতি দ্রুত
গ্যাস সংযোগ চালু করে দিয়ে আমাদের 2800 মেট্রিক টনের এই সার চালু করার জন্য ঊর্ধ্বতনের কাছে মিলিতভাবে অনুরোধ করতেছি। হঠাৎ করে এই কারখানা বন্ধ হয়ে যাওয়াতে আমরা শ্রমিক কর্মচারী কর্মকর্তারা আশঙ্কায় আছি কিভাবে ঋণ পরিশোধ করা হবে। গ্যাস সরবরাহ পেলে দ্রুত উৎপাদন শুরু করতে পারবে বলে জানান কারখানার ব্যবস্থাপনা পরিচালক। আমরা ফিডারের সাথে যোগাযোগ করতেছি, এটা বিষয়ে যোগাযোগ রাখছি। এর মধ্যে যে গ্যাসের অ্যারেঞ্জমেন্ট আসে সেটা আমরা চালু করবো, আমরা রেডি আছি। ডলারের ফ্ল্যাকচুয়েশন হয়তো কম বেশি হয়, 1700 থেকে 1800 কোটি টাকা মতো। গ্যাস সংযোগের মাধ্যমে কারখানাটি দ্রুত উৎপাদনে আসবে এবং ঋণ পরিশোধেও ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। লিওন আজাদ, RTV। কবর থেকে মরদেহের কঙ্কাল চুরি করে মেডিকেল শিক্ষার্থীদের কাছে 15 থেকে 20,000 টাকায় বিক্রি করে এমন চক্রের 4 সদস্যকে 47টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ কঙ্কাল সহ গ্রেফতার করেছে পুলিশ। উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেল থেকে জব্দ করা হয় এসব কঙ্কাল। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার সাপ্পোরো ডেন্টাল মেডিকেলের শিক্ষার্থী গাজী জহিরুলকে মণিপুরি পাড়া থেকে একটি কঙ্কাল সহ গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে কঙ্কাল সহ আবুল কালাম ও আসাদুল মুন্সিকে আটক করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে 44টি কঙ্কাল সহ ফয়সাল নামের আরেক শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয় ফয়সাল এই চক্রের মূল হোতা, বাকিরা তার সহযোগী। তবে এই চারজনই এই রিলেটেড আর কি, মানে কেউ যারা কবর থেকে এই হাড়গুলা উঠাচ্ছে, যারা কবর থেকে এই হাড়গুলো আবার প্রসেস করতেছে এবং তাদের কাছ থেকে নিয়ে আবার সেগুলো আবার সুন্দর করে কঙ্কাল বানাচ্ছে, এই প্রসেসের সাথে চারজনই ইনভলভ এবং ফাইনালি হচ্ছে এরা বিক্রি করে হচ্ছে স্টুডেন্টগুলো। গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর সহ বিভিন্ন এলাকার কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরির পর প্রসেসিং করে বিক্রি করত মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছে। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ এবং গাজীপুর এই চারটি জেলার কথা আমাদের প্রাথমিকভাবে বলেছেন। কবরস্থানগুলো বেশি সুরক্ষিত, সেখানে কিন্তু ওনারা এই কাজগুলো করতে পারেন না। যেগুলো হচ্ছে বিচ্ছিন্নভাবে কিছু কবরস্থান দেখা যায়, 10টা, 20টা, 50টা কবর থাকে যেটা হচ্ছে অরক্ষিত, যেখানে পাহারাদার থাকে না, ঠিকমতো লাইটিংয়ের ব্যবস্থা থাকে না, সিসি ক্যামেরা থাকে না, লোকজনের যাতায়াত কম, সে সকল জায়গাতে তারা টার্গেট করে। দীর্ঘদিন ধরে চক্রটি অনলাইনে কঙ্কালের ব্যবসা করে আসছে। চক্রের অন্যদের আইনের আওতায় আনতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বিগত সময়ে আত্মসমর্পণকারী চরমপন্থীরা আবারও সশস্ত্র অবস্থায় ফিরছে বলে জানিয়েছে পুলিশের একটি ফোর্স র্যাব। অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তারের বিষয়ে বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন র্যাব 12 অধিনায়ক আতিকুর রহমান মিয়া। এ সময় সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী বলেন, সিরাজগঞ্জের সলঙ্গা অভিযানে রাকিব রানা নামের একজনকে গ্রেপ্তার করে 4টি রাইফেল, 5টি একনলা বন্দুক, 2টি শর্টগান, একটি পিস্তল সহ 12টি আগ্নেয়াস্ত্র ও 897 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি প্রাইভেট কার উদ্ধারের কথা জানিয়ে তিনি বলেন, রাকিব রানার দেয়া তথ্যের ভিত্তিতে পরে রাজধানীর আদাবরের শেখের টেকে অভিযান চালিয়ে আলমগীর ওরফে শুটার আলমগীরকে প্রাইভেট কার সহ গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকা থেকে অবৈধ অস্ত্র, বিস্ফোরক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় 3টি মামলা করা হয়েছে। সীতাকুণ্ড থানায় মামলা 3টি করেন পুলিশ আর র্যাব 7। অভিযানে 22 জনকে আটক এবং মোট 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া 27টি দেশীয় তৈরি পাইপগান, 3টি পিস্তলের ম্যাগাজিন, অস্ত্র তৈরির 27টি পাইপ, 61টি কার্তুজ এবং বিভিন্ন ধরনের প্রায় 1113 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকার 2টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। নারায়ণগঞ্জ শহরে পুলিশ কর্মকর্তার ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার সহ মিশাল নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় তার কাছ থেকে 16 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় জড়িত আরও 2 জনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, গতকাল ছিনতাইয়ের পর দিনভর ব্যাপক অভিযানে 3 জনকে আটক করা হয়। পরে বিশালের দেয়া তথ্যের বন্দর ফায়ার স্টেশন এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
রাজধানী ডেমরার শারুলিয়া এলাকায় 3টি ভেজাল খাদ্য কারখানায় যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নিম্নমানের ও অবৈধভাবে সস ও আচার সহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে মোট 4 লাখ টাকা জরিমানা করা হয় এবং জনস্বার্থে একটি কারখানা সিলগালা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখানে আমরা বাংলাদেশ সেনাবাহিনী অনুসন্ধানী তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছি। এখানে 3টি প্রতিষ্ঠান আমরা অভিযান করলাম। একটি প্রতিষ্ঠানে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে স্লিম হওয়ার মিথ্যা বিজ্ঞাপন দিয়ে যে চা পাতা নামে পণ্য বিক্রি করা হচ্ছে, সেই প্রতিষ্ঠানটিকে আমরা 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছি এবং প্রতিষ্ঠানটি জনস্বার্থে সাময়িক সময়ের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করেছি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।